শুভ সকাল দর্শক। অনেকদিন পরে আমাদের দেখা হলো, বেশ 4টা দিন দেখা হয়নি। যাই হোক, শনিবারের সকাল, অলমোস্ট ছুটির একটা আমেজ রয়েছে এবং নতুন অনেক সম্ভাবনা নিয়ে বেশ কিছু অনুষঙ্গ নিয়ে আমরা সকালবেলার আয়োজনে আজমির এবং টিনা চলে এসেছি আপনাদেরকে স্বাগত জানাতে। বসে যান আমাদের সাথে। বললাম অলমোস্ট ছুটির সকাল, কারণ কিছু জনের জন্য ব্যস্ততা থাকলেও কিছু জনের জন্য ওই অবসরটা রয়েছে আজ, যে একটুখানি ফুল স্পিডে হয়তো কাজ শুরু করতে হবে না, তবু তাড়াতাড়ি উঠতে হবে, এটা সবসময় আমরা বলি, কারণ নিজেকে ফিট রাখতে হবে এবং দিনের প্ল্যানটা চট করে গুছিয়ে নেওয়া যাবে। আপনার দিনের সমগ্র প্ল্যানটা সেট করার জন্য আমরাও আপনাদের সাথে আছি। এবং আজকে কিন্তু 30 জানুয়ারি, 17 মাঘ, পৌষ গেল, মাঘ যাচ্ছে এবং এই সময় আস্তে আস্তে করে আমরা শীতটাকে হয়তো বা মিস করে ফেলবো। কিন্তু শীতের আরও যেহেতু বেশ কিছু সময় বাকি আছে, তাই এই শীতের সকালের বাংলাদেশ আপনারা এই বছর আরও কিছুদিন পাচ্ছেন। বলতে চাই যে facebook.com/সকালের বাংলাদেশ, এখানে আপনি আপনার যে কোনো মতামত, যে কোনো পরামর্শ আমাদেরকে লিখে পাঠান। আর সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে জানাবো। এবার শুরুতে ঢাকা প্রসঙ্গ। অলিয়াস ফোর্সেস দ্য ঢাকায় লা গ্যালারিতে ফ্রেন্ডস ডায়াটিস 25 বছর 25টি ছবি শিরোনামে চলছে আনোয়ার হোসেনের একক আলোকচিত্র প্রদর্শনী। বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে। আজকে এই প্রদর্শনীর শেষ দিন। চমৎকার এই আয়োজনের পরে ঢাকার আরেকটি আয়োজনের খবর আমার কাছে রয়েছে, যেটি ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে রয়েছে। এখানে নবরাত্রি মিলনায়তনে আজ গান পরিবেশন করবেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু লাইভ ইন ঢাকা শিরোনামের এই কনসার্টটি শুরু হবে আজ সন্ধ্যায়। যারা রাজশাহীতে রয়েছেন, আপনাদের জন্য একটি আয়োজনের খবর জানাবো। রাজশাহীতে জাতীয় স্কুল ও মাদ্রাসার 45তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় মোট 776 জন প্রতিযোগী 4টি অঞ্চলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছে এবং নগরীর 3টি ভেন্যু, মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স ও রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে 7টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজন চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। চট্টগ্রামের দিকে চলে যাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে 7ম আন্তর্জাতিক সমকালীন ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়েছে। ন্যাচারাল মেটেরিয়াল ফর স্কাল্পচার বিষয়কে প্রতিপাদ্য করে 18টি দেশে 58টি ভেন্যুতে একই দিনে নিজ নিজ দেশে সমকালীন ভাস্কর্য প্রদর্শনীটি চলবে। প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে এটি। সিলেটে চলে যাচ্ছি। সিলেটে একটি আয়োজনের খবর জানাবো এবার। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের 145 বছর পূর্তিতে আজ অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান। উৎসবে র্যালি, স্মৃতিচারণ, ম্যাগাজিন প্রকাশনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন সহ মনির খান, পলাশ এবং খ্যাতনামা শিল্পীবৃন্দ এখানে গান পরিবেশন করবেন। কুমিল্লার দিকে যাই। কুমিল্লাতে যারা রয়েছেন, আপনাদের জন্য একটি আয়োজন। কুমিল্লার বীরচন্দ্রনগর মিলনায়তন এবং নজরুল ইনস্টিটিউটে শুরু হয়েছে 3 দিন ব্যাপী 6ষ্ঠ কুমিল্লা সাংস্কৃতিক উৎসব। উৎসবে থাকছে সেমিনার, গণতান্ত্রিক সংস্কৃতিতে বাক স্বাধীনতার স্বরূপ, কবিতা আবৃত্তি, কর্মশালা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন কর্মশালা এবং গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালাও রয়েছে এখানে। পাশাপাশি থাকছে তথ্যচিত্র, স্থানীয় ব্যান্ড সঙ্গীত, বাংলা আধুনিক গান, ধ্রুপদী পর্ব, তবলা ও খেয়াল, আদিবাসী পর্ব, নাটক যমুনা, আলোচনা এবং ত্রিপুরাকে নিবেদিত সন্ধ্যাও থাকছে এখানে। চমৎকার একটি আয়োজন। জানাবো নোয়াখালীকে ঘিরে একটি আয়োজনের খবর। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী প্রি ক্যাডেট একাডেমিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে চলছে 4 দিন ব্যাপী ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী পিঠার পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। ভিন্ন স্বাদের শতাধিক স্টলে 151 ধরনের পিঠা নিয়ে বিশ্ববিদ্যালয় আঙিনায় চলছে এই পিঠা উৎসব। আজকে এই পিঠা উৎসবের শেষ দিন। অনেক আয়োজনের মধ্যে পিঠা উৎসব দেখলে বেশ মন ভালো হয়ে যায়। আসলেই শীত চলে যাচ্ছে, তাই যে কটা দিন রয়েছে আরও নিশ্চয়ই আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে পিঠা উৎসবেরা। রাজবাড়ির দিকে চলে যাই। রাজবাড়ির একটি আয়োজনের খবর। রাজবাড়ির পাংশা মহিলা কলেজে মৌলিক সহায়তা সংস্থা রাওয়ের উদ্যোগে আজ অনুষ্ঠিত হবে ফ্রি হেলথ ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতা কর্মশালা 2016।
রাজবাড়ীর বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করবেন এবং কাজী আব্দুল মাজেদ একাডেমিতে পাংশা পৌর শহরের বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালারও আয়োজন করা হয়েছে এখানে। নড়াইলে একটি আয়োজনের খবর জানাবো এবার। নড়াইলের লোহাগড়ায় মোল্লার মাঠে আজ থেকে শুরু হচ্ছে 2 দিন ব্যাপী জাতীয় কৃষক সমিতির 6ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন। সারা দেশের 50টি জেলা থেকে প্রায় 15,000 কৃষকের উপস্থিতিতে আজ দুপুর 2টায় এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠান মালায় রয়েছে 800 কাউন্সিলর ও পর্যবেক্ষক যোগ দেবেন এবং এই সম্মেলন চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। গোপালগঞ্জে যারা রয়েছেন আপনাদের জন্য একটি আয়োজনের খবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো চলছে 3 দিন ব্যাপী শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসব 2016। এই উৎসবেরও আজ শেষ দিন। চলে যাচ্ছি বগুড়াতে। যারা বগুড়ায় রয়েছেন তাদের জন্য একটি আয়োজনের খবর। বগুড়ার ধুনট উপজেলায় চলছে এলাকা ভিত্তিক সাপ্তাহিক মেলা উৎসব। যুগ যুগ ধরে প্রতি বছর সাপ্তাহিক হিসেবে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে এই মেলা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় 7 দিন ব্যাপী ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের কাদাই মেলা শুরু হয়েছে। এই মেলা চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। অনেকগুলো আয়োজনের খবর জানালাম আমরা টিনা, এবং টিনা দর্শকদের কথা না বললেই নয় যে দর্শকরা অনেকগুলো আয়োজনের খবর দায়িত্ব নিয়ে আমাদেরকে জানাচ্ছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। এবং যারা জানাচ্ছেন না তারা কিভাবে জানাতে পারে? facebook.com/সকালের বাংলাদেশ এখানেই লিখে পাঠাতে হবে আপনার এলাকার আয়োজনের খবরটি। একটুখানি মাথায় রাখবেন কাদের আয়োজনে কাদের উদ্যোগে হচ্ছে, কদিন ব্যাপী চলবে, কটা থেকে কটা পর্যন্ত, স্থানটা মেনশন করে দেবেন অবশ্যই, এবং অবশ্যই সবার জন্য খোলা থাকছে কিনা একটুখানি প্রিসাইজ হয়ে ইনফরমেশনগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। তাহলে আমরা প্রত্যেকের সাথে এটি শেয়ার করে ফেলতে পারবো যে আপনার এলাকায়, বিশেষ করে আপনার এলাকায় কোন আয়োজনটি হচ্ছে। একই সাথে কোনো তথ্য যেটি দেশের জন্য, দেশের মানুষের জন্য দরকারি, সেই তথ্যটি জানানোর জন্য ফেসবুক 24/7 খোলা আছে। একেবারে তাই। জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো জানাতে টিনা হাতে তুলে নিলাম দৈনিক প্রথম আলো। প্রধান শিরোনাম জানাচ্ছি, ইউপি নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে শঙ্কা আওয়ামী লীগে, গড়ে 5 জন করে মনোনয়ন প্রত্যাশী, এটা প্রধান শিরোনাম। এছাড়া একটা সড়ক দুর্ঘটনার ছবিতে আছে যেখানে একটি ট্রাকের সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া র্যাবের পিকআপ ভ্যানটি রয়েছে, যেখানে লেখা আছে র্যাবের 2 সদস্য নিহত, দুঃখজনক। এছাড়া রোগীদের জিম্মি করা আইনের লঙ্ঘন, চট্টগ্রাম বিএমএকে সতর্ক করলেন আদালত। আচ্ছা, এছাড়া দেখতে পাচ্ছি বঙ্গভবনের বৈঠকে বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ, একটা প্রশ্নবোধক, এটা একটা বিশেষ শিরোনাম। এবং বর্ষবরণ উৎসবে নারী লাঞ্ছনা ইস্যুতে একটি শিরোনাম রয়েছে, যেটি স্ত্রী সন্তানেরা সেদিন কামালের সঙ্গে ছিলেন বলে দাবি। এছাড়া নিখোঁজ 2 শিশুর গলা কাটা লাশ উদ্ধার। প্রধান শিরোনামগুলো জানিয়ে দিলাম টিনা। যুগান্তরের পর্যায়ে আমার হাতে রয়েছে শুরুতেই অবসরের পর রায় লেখা বন্ধ, বিধি প্রণয়নের উদ্যোগ, এটি রয়েছে প্রধান শিরোনাম হিসেবে। এবং একটি সচিত্র প্রতিবেদন দেখতে পাচ্ছি যেখানে একটি ব্যানার রয়েছে প্রত্যেকের হাতে, 35 চাই চাকুরিতে বয়স 35 চাই বলে, বয়স বাড়ান জীবন বাঁচান স্লোগানে। এটা হচ্ছে রাজশাহীর শাহবাগে সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সসীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন সেটারই একটি চিত্র। এই সংক্রান্ত শিরোনাম যেটি যুগান্তরে উঠে এসেছে সেটি হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে বিক্ষোভ। এবং প্রেষণ বাতিলের সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পর্যালোচনা করে রিপোর্ট দেবে কমিটি, এটিও একটি শিরোনাম রয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াতের নয়া পরিকল্পনা, কঠোর নজরদারিতে ফেসবুক, টুইটার এবং ব্লগের 32টি সাইট, টার্গেট 3 পার্বত্য জেলা, এটি একটি উঠে এসছে শিরোনাম হিসেবে যুগান্তরের প্রথম পাতাতে উপরের দিকে। এবং বক্স করে যেটি যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদন, সেটা হচ্ছে চাকরি নামে সোনার হরিণ, এক অসহায় মেয়ের সর্বনাশ, এটি রয়েছে। এবং ব্যবসা প্রতিষ্ঠান গাড়ি ভাঙচুর, গভীর রাতে চট্টগ্রাম ছাত্রলীগের তাণ্ডব, এটি একটি উঠে এসছে। জিকা ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক বাড়লেও ঝুঁকিমুক্ত বাংলাদেশ, এটিও দেখতে পাচ্ছি। আমি শেষ পাতায় চলে যেতে চাই, সেখান থেকে যেটি পড়তে চাই সেটা হচ্ছে বঙ্গোপসাগরে 52 দেশের নৌমহড়া ফেব্রুয়ারিতে, এটি রয়েছে। বাণিজ্য মেলায় ভ্যাট ফাঁকির মহোৎসব, এটিও রয়েছে। মাঠে আছে গেটে নেই, এটি রয়েছে। অব্যাহত ভাঙনে ভূখণ্ড হারাচ্ছে বাংলাদেশ, এটিও একটি শিরোনাম দেখতে পাচ্ছি আমি যুগান্তরের শেষ পাতায়। প্রথম পাতায় চলে যাচ্ছি, হাতে আমার দৈনিক ইত্তেফাক। প্রধান শিরোনাম, পদত্যাগ নয়, আরও 3 মন্ত্রী চান এরশাদ, একজন প্রতিমন্ত্রীকে সরকারের সঙ্গে দুতিয়া তালির দায়িত্ব। এছাড়া মহামারী আকারে ছড়াতে পারে জিকা, মার্কিন বিশেষজ্ঞদের হুঁশিয়ারি, জিকা বলতে জিকা ভাইরাসকে বোঝানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ছিলাম তবে আমি কিছু করিনি, পয়লা বৈশাখে
টিএসসিতে নারী লাঞ্ছনা ইস্যুতে এটা একটা বিশেষ শিরোনাম এবং অন্যান্য জাতীয় দৈনিকের মতো আরও একটি শিরোনাম রয়েছে যেখানে একটি খেলার শিরোনাম গ্রুপ সেরা হওয়ার অপেক্ষায়। এবং শেষ পাতায় চলে যাই, সেখানে গার্মেন্টস পল্লীর অগ্রগতি নেই, এটা একটা বিশেষ শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। টিনা, সমকাল এ পর্যায়ে আমার হাতে শুরুতেই প্রধান শিরোনাম মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৯-৬ সনদ যাচাইয়ে দীর্ঘসূত্রিতা, এটি রয়েছে এবং ডান দিকে বেশ সবুজ একটি ছবি দেখতেই পাবেন আপনারা, সমকালটি হাতে নিলে দেখতে পাচ্ছেন এখনই। ভাসমান সবজি চাষ, এটির একটি ছবি রয়েছে। ডক্টর তৈয়বের ভাসমান চাষ পদ্ধতি পেয়েছে জাতিসংঘের স্বীকৃতি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে শুরু হয়েছে এই পদ্ধতিতে সবজি চাষ, তার একটি ছবিও দেয়া রয়েছে। এবং আবার একটু পলিটিক্যাল নিউজে চলে যাই। আলাদা বিমানে চট্টগ্রাম গেলেন এরশাদ এবং রওশন, এটি উঠে এসছে। 15 প্রতিষ্ঠানের সিন্ডিকেটে আটকে আছে কেনাকাটা, বন্দরের হালচাল চট্টগ্রাম 3, এটি এবং বক্স করে যেটি সমকাল জানাচ্ছে। এলপিজির জন্য হাহাকার, ভর্তুকির টাকা মধ্যস্বত্বভোগীদের পকেটে, নিয়ন্ত্রণ নেই সরকারের, এটিও রয়েছে। এবং 1 ফেব্রুয়ারি থেকে ফের বিএনপি তৃণমূল গঠন, এটি রয়েছে। জীবন দিয়ে 2 সন্তানের প্রাণ বাঁচালেন মা, এটি একটি উঠে এসছে প্রথম পাতাতে। সমকালের শেষ পাতা থেকে পড়তে চাই, রসুনের দাম কেজিতে বেড়েছে 50 টাকা, এটি রয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে 10 ওয়াচ টাওয়ার, 250 সিসি ক্যামেরা, এটি রয়েছে। অমর একুশে বইমেলার কথা বলা হচ্ছে এবং প্রধানমন্ত্রী আজ চট্টগ্রাম যাচ্ছেন, এটি উঠে এসছে শেষ পাতাতে দেখতে পাচ্ছি। নাটকের বাউল দুলাল, এটি একটি দেখতে পাচ্ছি শনিবারের বিশেষ আয়োজন হিসেবে। এবং বাচ্চুর ভাইয়ের নামে 8 কোটি টাকা স্থানান্তর, বেসিক ব্যাংক কেলেঙ্কারির আপডেট এটি ছিল। দৈনিক জনকণ্ঠ এবার, চট্টগ্রামে আজ 7 প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন, প্রধানমন্ত্রী যাচ্ছেন সাজ রব। জাপার হিসাব নিকাশ, এটাও একটা বড় শিরোনাম হিসেবে ঠাঁই পেয়েছে জাতীয় এই দৈনিকটিতে। এছাড়া ঢাকায় দক্ষিণ এশীয় স্পিকার সম্মেলনে আসছে না পাকিস্তান, কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন দৃশ্যমান হচ্ছে। সৌদিতে শিয়া মসজিদে হামলা, নিহত 4 এবং সড়ক দুর্ঘটনায় 2 র্যাব সদস্য ও আনসার কমান্ডার নিহত। এছাড়া চাঞ্চল্যকর তথ্য মিলেছে বর্ষবরণী নারী নিগ্রহের ঘটনায়, আটক কামালের তথ্য, 2-1 দিনে আরও আসামি গ্রেপ্তার হতে পারে। দ্য টেলিস্টাফ সর্বশেষ আবার হাতে রয়েছে এবং ট্যানারি নিয়ে বেশ কিছুদিন ধরে লেখালেখি হচ্ছিল, দেখতে পেলাম আজকে আবার রয়েছে। রিলোকেশন অফ ট্যানারিজ, হাউ লং উইল ইট টেক বলে একটা কোয়েশ্চেন মার্ক ডেলি স্টারে। আর এরপরে পলিটিক্যাল শিরোনামে যেটি দেখতে পাচ্ছি, মেমোস টাস্ক অ্যাওয়েটস আওয়ামী লীগ, এটি রয়েছে। এটা আরেকটু পড়তে চাই, গ্রাসরুটস লাইকলি টু স্ট্রাগল টু পিক সিঙ্গল চেয়ারম্যান ক্যান্ডিডেটস ইন অ্যারাউন্ড 4,500 ইউপিস, মাল্টিপল অ্যাসপারেন্টস অ্যাক্টিভ ইন মেনি প্লেসেস, এটি দেখতে পাচ্ছি। অ্যান্ড সুইডিশ কাপল গেট ব্যাক মানি, এটিও একটি শিরোনাম রয়েছে। এবং 2 শিশু হত্যা নিয়ে যেটি রয়েছে, 2 কিডস ইন আ ক্রুয়েল ওয়ার্ল্ড, ফাইজা এবং পূর্ণর ছবি রয়েছে দেয়া এখানে। 3 চিলড্রেন মার্ডার্ড, এটিও রয়েছে। বডিজ ফাউন্ড ইন টাঙ্গাইল, রংপুর, রৌনকেরও একটি ছবি রয়েছে এখানে। 2 র্যাবম্যান কিলড অ্যাজ ট্রাক হিটস ভ্যান, এটি রয়েছে একটি শিরোনাম। শেষ পাতা থেকে একটা পড়তে চাই, সেকেন্ড তিস্তা ব্রিজ মেসেজ ডেডলাইন, এটি দেখতে পাচ্ছি বড় করে, ব্রিজের একটি ছবি সহ দেখতে পাচ্ছি, এই তো। আর একটু এটাও পড়তে চাই আমি, চট্টগ্রাম কমিউটার্স মানে চিটং কমিউটার্স ফেস ট্রান্সপোর্ট শর্টেজ, এটি দেখতে পাচ্ছি একটি, যেহেতু বন্দরনগরীর খবর তাই পড়লাম আর কি। ট্রান্সপোর্ট শর্টেজ বলছেন, কমিউটার্সরা ভুগছেন আর কি, ডেইলি স্টার এমনটাই জানাচ্ছে। জাতীয় দৈনিকগুলো সবগুলো পত্রিকাতেই আমরা জাতীয় পার্টির ইস্যুটাকে প্রধান শিরোনাম হিসেবে দেখেছি। এছাড়া গতকালকে র্যাবের একটি গাড়ি দুমড়ে মুচড়ে সড়ক দুর্ঘটনায় 2 জন র্যাব সদস্য মারা গেছে, বাচ্চাদের বডি পাওয়া গেছে, এটা নিয়ে বেশ প্রত্যেকটারই প্রথম পাতায় দেখতে পেলাম। এবং আমরা গণমাধ্যম খুললেই শিরোনাম হিসেবেও দেখতে পাচ্ছি যে কি নির্মমভাবে হত্যাকাণ্ডগুলো ঘটছে, সেগুলোও কিন্তু দৈনিকগুলোতে স্থান পেয়েছে। এবং প্রধানমন্ত্রী আজ চট্টগ্রাম যাচ্ছেন উদ্বোধন করতে, এটাও রয়েছে। আর ইউনিয়ন পরিষদের যে নির্বাচন কাছে চলে আসছে এবং হিসাব নিকাশ বাড়ছে, এটাকেও আমরা দেখেছি সবগুলো জাতীয় দৈনিকে। আমাদের প্রথম, এবং তুমি ইয়ের কথা বলছিলে না, মানে ভোট সামনাসামনি চলে আসছে, তো সমকালে একটি শিরোনাম রয়েছে, কে হচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট, এটিও আপনার 18 পাতায় সমকালে গেলে পাবেন। যাই হোক, প্রথম বিরতি আমরা নিয়ে ফেলছি, ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি।
দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের সাথে আপনি রয়েছেন। নিশ্চয়ই, এবং অনেক অনেক আয়োজন রয়েছে আমাদের, আরও বাকি অনেক অনেক অনুষঙ্গ নিয়ে, যেরকমটা আমরা বলি যে সাজিয়ে থাকি। আয়োজনে কিন্তু মুখরিত রয়েছে পুরো বাংলাদেশও, কারণ আয়োজনের কিন্তু আমাদের কখনোই, বাঙালি এতই বেশি উৎসব মুখর, আয়োজনের কখনো কিছু কমতি হয় না। আর যদি থাকে কোনো ভ্যালিড রিজন, তাহলে তো বাঙালি উৎসবে আয়োজনে কখনোই পিছিয়ে থাকে না। এরকমই একটি আয়োজনের খবর আপনাদেরকে এখন জানাতে চাই, যেটি সিরাজগঞ্জকে ঘিরে রয়েছে। কারণ পুরো সিরাজগঞ্জই একটি নয়, আজকে আসলে নানা আয়োজনে মুখর থাকবে। পুরো সিরাজগঞ্জে এখন একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে, কারণ সিরাজগঞ্জ এই দিনে জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। সিরাজগঞ্জবাসী পুরো উল্লাসে সেটি পালন করছে আজ। আমরা আরেকটু বিস্তারিত জানতে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছে চলে যাব। উনি জানাচ্ছেন আজ সিরাজগঞ্জে মূলত কি কি কর্মসূচি রয়েছে, কিংবা কিভাবে সিরাজগঞ্জবাসী তাদের এই 32তম জেলা হিসেবে যে ঘোষণা করার দিবস সেটি পালন করছে। রুবেল, শুভ সকাল। আমাদেরকে জানাবেন বিস্তারিত কি হচ্ছে এখন সিরাজগঞ্জে, কিংবা কিভাবে উদযাপন করার প্ল্যান রয়েছে আজ সারাদিন। শুভ সকাল টিনা, এবং সকালে বাংলাদেশের সকল দর্শকদের। আসলে আজকে সিরাজগঞ্জের জন্য একটা অনেকটাই খুশির দিন, কারণ 1984 সালের 30 জানুয়ারিতেই তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এই জেলাটিকে প্রতিষ্ঠা করেছিলেন। বৃহত্তর ময়মনসিংহ জেলা, এরপরে পাবনা জেলা থেকে বিভক্ত করে এই জেলাটিকে স্থাপন করা হয়। এই আনন্দকে ঘিরে আজকে সিরাজগঞ্জে আসলে অনেক কিছুই হবে। এখানে র্যালি হবে, তারপরে বেশ কিছু শোভাযাত্রা হবে, এবং কেক কাটার মধ্যে দিয়ে দিবসটিকে পালন করবে, এবং রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আসলে এই জেলাটি কিন্তু এই 32 বছর বয়সে এবং 32 বছরটি পার করেছে অনেক ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে। সেই সাথে এই অঞ্চলের যে বৃহত্তর তাঁত শিল্প, এই তাঁত শিল্পের যে তাঁতের উৎপাদিত কাপড়, যেমন শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, গামছা, এগুলো কিন্তু দেশের চাহিদা মিটিয়েও এখন বিদেশে রপ্তানি হচ্ছে। এই শিল্পটি কিন্তু মূলত এই সিরাজগঞ্জকে বেশি অর্থনীতির দিক থেকে উন্নয়ন ঘটিয়েছে। পাশাপাশি এর সাথে এখন ছোট ছোট অনেক কারখানাগুলো এবং শিল্প কারখানা হচ্ছে, যার দিক থেকে জেলাটা কিন্তু অনেকটাই অন্যান্য জেলার চেয়ে এবং দেশের অন্যান্য বৃহত্তর জেলার সাথে তুলনা করে কিন্তু এই জেলাটি এখন মানে অনেকটাই সুনামের সাথেই স্থান করে নিয়েছে। বিশেষ করে এই অঞ্চলের নদী ভাঙন প্রবণতা সবচেয়ে বেশি। নদী ভাঙন রোধের জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছে, তা যদি বাস্তবায়ন হয়, হয়তো এই জেলাটি আরও প্রসার ঘটাবে, এমনটাই প্রত্যাশা আমাদের এই জেলা থেকে। এছাড়াও কিন্তু বৃহত্তর চলন বিলটি কিন্তু এই জেলাতেই অবস্থিত। শস্য ভাণ্ডার হিসেবে কিন্তু খ্যাত সেই চলন বিলের সিংহভাগ যে শস্য এখান থেকে উৎপাদিত হয়, যে শস্যটি দিয়ে কিন্তু সারা দেশের মানে চাহিদা মিটিয়ে থাকে সাধারণত। পাশাপাশি কিন্তু মাছের চাহিদাও কিন্তু এখান থেকে মেটানো হয় কিনা। এছাড়াও কিন্তু সিরাজগঞ্জের যে আজকে যে আয়োজনগুলো রয়েছে, এই আয়োজনের মধ্যে আমার সাথে একজন উপস্থিত আছেন, এই আয়োজক, একজন সাংবাদিক, লেখক এবং প্রকাশক। আচ্ছা, আজকে তো আপনি সিরাজগঞ্জের 32তম জন্মদিন উপলক্ষে অনেক কিছু আয়োজন করেন। আপনার আয়োজনে আজকে কি কি থাকছে? র্যালি থাকবে, আলোচনা সভা এবং কেক কাটার অনুষ্ঠান, এবং গুণীজনদের জীবনী নতুন প্রজন্মের মাধ্যমে তুলে ধরা হবে। আগামী দিনে যাতে এই গুণীজনদের পথ ধরে আমরা চলতে পারি, সেই আশাবাদ নিয়ে আমরা এই অনুষ্ঠানটি পালন করি, 32তম জন্মদিন পালন করছি। আশা করি জন্মদিনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম সিরাজগঞ্জকে জানতে পারবে, দেশবাসী জানতে পারবে সিরাজগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং গুণীজনদের জীবনী। এখানে যারা জন্ম নিয়েছে তারা দেশ এবং বিদেশে অনেক সুনাম অর্জন করেছে। তাদের পথ ধরে আমরা চলার পথ যেন আরও আমাদের সহজ হয়। আমরা যদি সিরাজগঞ্জের উন্নয়নে অংশ নিতে পারি, সিরাজগঞ্জে ইকোনমিক জোন এবং শিল্প পার্ক যদি স্থাপন হয়, তাহলে বেকারত্ব রোধ হবে, এবং সিরাজগঞ্জ একটি মডেল জেলা হিসেবে সারা দেশের মধ্যে সুনাম অর্জন করবে। আগামী দিনে এই আশাবাদ ব্যক্ত করি, এবং যমুনা টিভিকে এই লাইভ দেখানোর জন্য যমুনা টিভি সকল দর্শক এবং কলাকুশলীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আসলে উনি যেমনটি বলছিলেন যে মানে জেলার যে মানে সার্বিক উন্নয়ন যদি সম্ভব হয়, উন্নয়নগুলো হলেই জেলায় আমার এই সিরাজগঞ্জ জেলা একসময় দেশের একটি বৃহত্তর জেলা হিসাবে কিন্তু স্থান পাবে। টিনা। রুবেল, অসংখ্য ধন্যবাদ। আমরাও এটাই চাই, পুরো দেশবাসী, যে সিরাজগঞ্জ আমাদের সামনে মডেল জেলা হিসেবে থাকুক, এবং সিরাজগঞ্জ যে ঐতিহ্য ধরে রেখেছে সেটা ধরে রেখে আগাক, এবং দেশের ইকোনমিতে আরও কন্ট্রিবিউট করতে পারুক সিরাজগঞ্জ। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সাত সকালে আমাদেরকে ওখান থেকে পুরো আয়োজনের খবরটা দিয়ে দেওয়ার জন্য।
এবং এভাবে করে দেশ এগিয়ে যাচ্ছে। টিনা, আমরা সকালে বাংলাদেশের দেশ এগিয়ে যাবার অনেক তথ্য দেশবাসীর কাছে দিয়েছি এবং যারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বলতে চাই যে এই শীতের সময় অনেকেই আছেন যারা প্ল্যান করে যে বাইরে যাবে, একটু বেড়াতে যাবে পরিবারের পরিজনকে নিয়ে বা বন্ধুদের সাথে। অনেক সময় ভেঙে যাওয়া সম্পর্কগুলো বা আহত হওয়া সম্পর্কগুলো কিন্তু ঠিকঠাক হয় এই সময়টা, শীতের সময়টা। তো টিনা, যারা ঢাকার বাইরে যেতে চায় বা যে কোনো জায়গা থেকে কোথাও ঘুরতে যেতে চায়, তার জন্য তোমার কাছে কিছু আছে কিনা, কোনো তথ্য? নিশ্চয়ই আমার কাছে রয়েছে। এ সময় তো প্রত্যেকে অনেক ঘুরতে যাচ্ছেন। আমরা যমুনার আপনারা সংবাদের দিকে নজর রাখলে দেখতেও পারবেন কুয়াকাটায় সমুদ্র সৈকতের কিছু অনিয়ম নিয়েও আমাদের একটি প্রতিবেদন আজ যাচ্ছে, গতকালও গেছিল, যেটি হচ্ছে কিন্তু ঘুরতে অনেকে যাচ্ছে। শুধুমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নয়, অনেক আমাদের যে চট্টগ্রাম রয়েছে, পতেঙ্গা রয়েছে, এই সমুদ্র সৈকতগুলোতেও কিন্তু প্রত্যেকে ঘুরতে যাচ্ছেন। যারা এখনো যাননি এই শীতে ঘুরতে, প্ল্যান রয়েছে পতেঙ্গার দিকে একবার যাওয়ার, আর একবার আমরা জানিয়ে দিই পতেঙ্গা সম্পর্কে কিছু তথ্য এবং কিভাবে যাবেন। পতেঙ্গা সমুদ্র সৈকতটি চট্টগ্রাম শহরের 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি সমুদ্র সৈকত। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। এটি আমরা প্রত্যেকেই জানি। পতেঙ্গা চট্টগ্রাম শহরের জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু পরিচিত। 1991 সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সমুদ্র সৈকতটিতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়ি বাঁধ দেয়া হয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ঈসা খান পতেঙ্গার সন্নিকটে অবস্থিত। পতেঙ্গা সৈকতে যাওয়ার পথে নৌবাহিনীর গলফ ক্লাব পর্যটকদের মন কাড়ে খুব সহজেই। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এগুলো একটু জানিয়ে দিচ্ছি আমরা এবার। ঢাকা থেকে যারা যেতে চান, যে কোনো বাস কিংবা ট্রেনে শুরুতেই চট্টগ্রাম যেতে হবে। চট্টগ্রাম থেকে পতেঙ্গার বাসে অথবা যে কোনো যানবাহনে যাওয়া যায় আর কি। চট্টগ্রাম শহরে থাকার মতো অনেক আবাসিক হোটেল রয়েছে এবং ভালো দেখে যে কোনো হোটেলে কিন্তু আপনারা রাত্রি যাপনও করতে পারেন যদি কয়েকদিন থাকার প্ল্যান থাকে। নিশ্চয়ই আপনি যদি চলে যান তাহলে সুন্দরভাবে এর মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো রয়েছে এবং যে হাওয়ার পরিবর্তনের জন্য মানুষ যায়, সেটা আপনি সফলভাবে শেষ করে আসবেন এবং নিরাপদে আবার ফিরে এসে নতুন উদ্যমে কাজ শুরু করবেন। যেটা হয়, দেখতে পাই যে সহকর্মীরা যখন কোথাও যায় বা বন্ধুরা যখন কোথাও যায়, এসে কিন্তু আসলেই একটা কাজের একটা গতি চেঞ্জ হয়, কারণ মানসিক একটা বড় রকমের ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। নিশ্চয়। তো টিনা, আমাদের এই মুহূর্তে আমাদের প্ল্যানটা কি? এই মুহূর্তে একটা বিরতিতে চলে যাই আমরা। বিরতিতে যাব। আমার মনে হয় বিরতিতে যাওয়ার আগে আমরা একটু সকালবেলার যে দৃশ্যগুলো, যেগুলো আমরা সাধারণত দর্শকদেরকে দেখাতে পছন্দ করি। দর্শক, আপনাদের জন্যই যারা সকালবেলা খুব একটা বাইরে যান না, তাদের জন্য সকালবেলা ছড়িয়ে দেবো এখন।
সাধারণ যাপিত জীবনে সকালের প্রভাব দেখলাম আমরা। এই খুবই কমন চিত্র, এরকম কাজ নিয়ে, বাচ্চারা পড়াশোনা নিয়ে, এরকমভাবেই সকালটা প্রত্যেকেরই শুরু হয়। শুধুমাত্র পরিবার মানে ভিন্ন ভিন্ন হয়, সেখানে হয়তো সিনারিওটা একটুখানি চেঞ্জ হয়ে যায়। যাই হোক, বিরতিটা এবার নিয়ে ফেলছি, আগের মতনই ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরছি, সাথে থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। সকালে বাংলাদেশ দেখছেন আপনি, এবং যারা এখন আমাদের সাথে যুক্ত হলেন প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। একই সাথে মনে করিয়ে দিই আমাদের ফেসবুকের যে লিঙ্কটি রয়েছে facebook.com/সকালের বাংলাদেশ, এখানে কিন্তু আপনি যে কোনো কিছু আমাদেরকে লিখতে পারেন। যে কোনো কিছু বলতে আরেকটুখানি পার্টিকুলারলি বলে দিই, বিশেষ করে যেটা আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে চাই, আরও কি কি অনুষঙ্গ যোগ করলে সকালের আয়োজনটি আরেকটুখানি আপনাদের মনের মতন হবে। এটা কিন্তু আপনারা অনেক অনেক লিখে পাঠান আমাদের। আর এখন যেটা করব, যারা বেরিয়ে যাচ্ছেন তাদের জন্যেই, যমুনার সর্বশেষ তাদের জন্যই না, আসলে প্রত্যেকের জন্যই। তবে তাড়াহুড়ো করে এটা বলি যে আপনারা নিউজটা শুনে আপডেটটা নিয়ে তারপরে বেরিয়ে যান আর কি, এজন্য বললাম তাদের জন্যই। যাই হোক, আমরা সংবাদ স্টুডিওতে চলে যাই। সহকর্মী মাশরাফি রয়েছেন যমুনার সর্বশেষ সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার জন্য। শুভ সকাল মাশরাফি। মাশরাফি, শুভ সকাল। শুভ সকাল টিনা, আজমির, শুভ সকাল। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। আজ চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং 5,000 কোটি টাকার 6টি উন্নয়ন প্রকল্প। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার EBRCর নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর বিকেলে নগরীর অক্সিজেন মোড়ে CDA নির্মিত বঙ্গবন্ধু মুরাল ও বঙ্গবন্ধু এভিনিউ, কদমতলী ফ্লাইওভার এবং বায়াজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত লিংক রোডের উদ্বোধন করবেন তিনি। এরপর দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন এবং চট্টগ্রাম চেম্বারের 100 পূর্তি উৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জোরদার করা হয়েছে চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা। ধামরাই থেকে নিখোঁজের 2 দিন পর শিশু ইমরান ও শাকিলের লাশ টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত 2 শিশুর বাবা আবু বকর ইরান প্রবাসী। গতরাত 8টার দিকে উপজেলার কামারপাড়ায় এক লেবু বাগান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিখোঁজ হবার পর বৃহস্পতিবার পরিবারের কাছে ফোন করে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানা গেছে। ড্রোন এবং সাবমেরিনের মাধ্যমে মার্কিন রণতরীর ওপর সফল গুপ্তচর বৃত্তির দাবি করেছে ইরান। পারস্য উপসাগরের টহলে থাকা মার্কিন বিমানবাহিনী জাহাজের নজরদারির ভিডিও প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। একই সময় তেহরানের এক সাবমেরিনও জাহাজের তলদেশ থেকে তথ্য সংগ্রহ করে। ধারণা করা হচ্ছে মার্কিন জাহাজটি পারমাণবিক শক্তিচালিত হ্যারি এস ট্রুম্যান। একে ইরানের সামরিক সক্ষমতার সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এক পক্ষের অংশগ্রহণে জেনেভায় শুরু হলো সিরিয়া শান্তি আলোচনা। গৃহযুদ্ধের 4 বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো বিরোধী পক্ষকে ছাড়াই বসলো এই বৈঠক। জাতিসংঘ দূত স্তেফান দা মিস্তোরার মধ্যস্থতায় আলোচনায় অংশ নেন জাতিসংঘে সিরিয়া রাষ্ট্রদূত বাশার জাফারির নেতৃত্বে আসাদ সরকারের প্রতিনিধি দল। রোববারের মধ্যে স্বীকৃত বিরোধী পক্ষের সাথে বৈঠকের ব্যাপারে আশাবাদী তিনি। গেল কদিন ধরেই শর্ত সাপেক্ষে আলোচনায় যোগ দেওয়ার কথা বলে আসছিল সৌদি সমর্থনপুষ্ট বিরোধী দল HNC। FA কাপের 4র্থ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় বিভাগের দল ডার্বি কাউন্টিকে 3-1 গোলে হারায় তারা। প্রাইড পার্কে ম্যাচের শুরুতে এগিয়ে যায় ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে গোল করেন অধিনায়ক ওয়েইন রুনি। 37 মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান মিডফিল্ডার জর্জ থর্ন। দ্বিতীয়ার্ধে গোল করে ইউনাইটেডকে আবারও লিড দেন ডেলি ব্লিন্ড। ম্যাচের 83 মিনিটে ভ্যান গালের দলের হয়ে তৃতীয় গোলটি করেন হুয়ান মাতা। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা ও আজমিরের কাছে। মাশরাফি, অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের কাছে সর্বশেষ শিরোনামগুলো পৌঁছে দেওয়ার জন্য। এবং যে সমস্ত সহকর্মীরা এখন স্টুডিওতে রয়েছেন তাদেরকে শুভ সকাল জানাচ্ছি। যারা এখন যুক্ত হলেন আমাদের সকালে বাংলাদেশের সাথে, প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। দর্শক, আমরা বলতে চাই তরুণদের কথা। কিছু তরুণদেরকে আমরা দেখতে পাই যে তরুণরা স্বাভাবিকভাবে প্রকৃতির সাথেই বেড়ে উঠছে, এবং এদের মধ্যে কেউ খেলা নিয়ে ব্যস্ত, কেউ অন্যান্য ক্রিয়েটিভ অনেক কিছু নিয়ে ব্যস্ত। আমরা একজন তরুণের কথা বলবো
একজন সাইকেল নির্মাতার কথা, যে বাঁশ দিয়ে বানিয়ে ফেলেছে একটা আস্ত সাইকেল। চলুন দেখি। দু 2012 সালে যখন আমি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিই, হুট করে রাজশাহী ভার্সিটি পরীক্ষা দেওয়ার পরই টাইফয়েডে আক্রান্ত হই। প্রায় 1 মাস 16 দিন বিছানায় পড়ে থাকি। সেই সময় বন্ধুবান্ধব শরীর খুব খোঁজখবর নিত, তারা মজা করে বলতো, হ্যাঁ তুই তো বাঁশ খেয়ে গেলি। তো সেই বাস থেকে হুট করে মাথায় চিন্তা আসলো যে বাঁশ যদি খাওয়াই যায় তো কেন বাসে চড়া যাবে না। তখন থেকেই একটা চিন্তা কাজ করলো যে বাঁশের কোনো গাড়ি বা সাইকেল তৈরি করা যায় কিনা। দু 2014 সালে এসে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটা উদ্যোক্তা সম্মেলনে অংশগ্রহণ করি। তো সেখানে আমার টপিক ছিল বাঁশের সাইকেল। আমার সেই কাঙ্ক্ষিত বিষয়টা নিয়েই একটা প্রেজেন্টেশন উপস্থাপন করি। তো সেখানে যারা বিচারক ছিলেন তারা তৎক্ষণাৎ বললেন যে ঠিক আছে, তুমি যদি এটা একটা ডেমো আমাদের এক্সপোতে প্রদর্শন করো। তো তখন অনেক এরপর গত 2-3 দিন ধরে অনেককেই বললাম যে আমি তো একা পারবো না, কেউ আমার সাথে হেল্প করতে আসো। তখন সেই আমার স্কুলের ফ্রেন্ড ইমন এগিয়ে আসে। ছোটোবেলা থেকে আমরা সাইকেল চালাতে অনেক পছন্দ করি, বিশেষ করে সজীব আমি। আমাদের স্কুলে কিছু ফ্রেন্ড ছিল, গ্রামে আমাদের স্কুলটা ছিল প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে। তো ছোটোবেলায় বাবা মার কাছে আবদার করি সাইকেল কিনে দেওয়ার জন্য, তখন আব্বু আম্মু কিনে দেয়। তো আমরা প্রতিনিয়ত ওই সাইকেল করে যেতাম। তো দেন যখন আমরা ভার্সিটি লাইফে ভর্তি হলাম, সজীব একদিন এসে আমাকে বললো যে আমি তো একটা সাইকেলের প্রজেক্ট নিচ্ছি। তা আমি বললাম হঠাৎ করে সাইকেল, বললো বাঁশের সাইকেল। তো ছোটোবেলা থেকে আমার বিজ্ঞানের প্রতি অনেক আগ্রহ ছিল। তো দেন তখন আমি বললাম চল বানাই। এরপর আমি আর ইমন মিলে একটা প্ল্যান করা শুরু করি যে কিভাবে কাজটা করব, কিভাবে আগাবো, কিভাবে কি করব কোনো আইডিয়া নেই। তো আমাদের গুগল আছে, হেল্পের জন্য গুগল একটু সার্চ দিলাম, তো অনেক ধরনের আইডিয়া পেলাম। দেখা গেল ফার্স্টে আমরা পড়লাম রেজিনের সমস্যায়। তো বাংলাদেশে কোথায় কেমিক্যালস পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, পিউরিটি কত পার্সেন্ট, এইসব নিয়ে একটু ঝামেলায় পড়তে হলো শুরুতে। তবে অবশেষে পাওয়া গেলো সব কিছুই। তারপর কাটাবন ভূমি অফিসের ডক্টর খালিদুল ইসলাম স্যারের পরামর্শে আমরা যেই ধরনের বাঁশ খুঁজছিলাম সেটা একটা গাইডলাইন পেলাম। দেন আমরা বংশালে গেলাম। বংশালে যে একটা পুরনো সাইকেলের দোকান থেকে একটা সাইকেলের ফ্রেম সংগ্রহ করলাম। তো ওইটার থেকে একটা জিওমেট্রি আইডিয়া নিয়ে ফ্রেমটাকে কেটে আমাদের ফার্স্ট ফ্রেমটা তৈরি করলাম, কোনো জিওমেট্রি ছাড়া। দেন যখন ওটা রোডে চালাইলাম, তো আমরা কিছু প্রবলেম ফাইন্ড আউট করলাম যে এখানে এভাবে হবে না। শুধুমাত্র জোড়া দিলেই তো আর সাইকেল হয়ে গেল না, বা ওটা যেহেতু সাইকেল অ্যারোডাইনামিক্সের সাথে সম্পর্কযুক্ত। তো আমাদের তখন প্রয়োজন পড়লো যে সঠিকভাবে সায়েন্স মেনে, অ্যারোডাইনামিক্স মেনে সাইকেল তৈরি করার ব্যাপার। তখন আমরা সফটওয়্যারে চলে যাই, অটোক্যাড, এবং আমাদের এক বড় ভাই আছেন দিনাজপুরে, নোমান ভাই। তো ওনার কাছ থেকে আমরা বাইসাইকেল ডিজাইন করা শুরু করি। এইটার দিক থেকে আমরা ফুললি গ্যারান্টি দিচ্ছি যে বাঁশ 8 বছরের মধ্যে আপনার কোনো ক্র্যাকিং থেকে শুরু করে, যদি আপনি হ্যাভিলি ক্র্যাশ না করেন, নর্মাল যে অ্যাক্সিডেন্টগুলো ওগুলো যদি না করেন, তাহলে আমাদের সাইকেলের কোনো ভেঙে যাওয়ার কোনো প্রবলেম নাই। আমরা আমাদের সাইকেলের নাম দিয়েছি বাঁশকেল। প্রতিনিয়ত কাজ করতে গিয়ে কিছু না কিছু ছোটোখাটো সমস্যার প্রতিবন্ধকতার সম্মুখীন হই। আমরা চাই আমাদের যে বিশ্বের যে হ্যান্ডমেড সাইকেল প্রদর্শনীগুলিতে হয়, সেখানে আমাদের সাইকেল এক্সিবিশন করানোর, এবং আমরা চাই সারা বিশ্বে আমাদের এই সাইকেল ছড়িয়ে দেওয়া। এই সমস্ত তরুণদের জন্য অনেক শুভকামনা, এবং শুভকামনা বাঁশকেলের জন্য। বাঁশকেলের যে একেবারেই তাই, নামটাও প্রচন্ড পছন্দ হয়েছে। এবং আমি এটা দেখতে দেখতে যেটা ভাবছিলাম, না মানুষের চিন্তা শক্তির আসলেই কোনো পরিধি নেই। কখন কোথা থেকে রিলেট করে যে মাথায় কোন চিন্তা চলে আসবে, যেরকম বন্ধু বান্ধবরা ইয়ার্কি মেরে কি বলতো, তার থেকে বাঁশের কিছু তৈরি করার চিন্তা সত্যি অকল্পনীয়। এর জন্যই বলা হয় যে না, চিন্তার গতি সব থেকে বেশি বোধ হয়
মানে এর কোনো সত্যি পরিধি নেই, ধরাবাধা নেই। যাই হোক, একটুখানি আমরা বিরতিতে যেটা বলছিলাম, আজমির ছোট্ট করে কয়েকদিন আগে একটু জ্বরেই ভুগে মতন উঠলো। তো ওর কথা শুনে আমার যেটা মনে হলো যে যেহেতু এই সিজনে অনেকেই এরকম অনেক ঘরেই রয়েছে যে হয়তো কেউ না কেউ 2-1 দিনের হালকা একটা জ্বর হয়ে উঠলো আর কি, কাজের বেশ ক্ষতি হয়ে যায়, এনার্জি আমরা ধরে রাখতে পারি না। তো এরকমই সমস্যা যাদের রয়েছে, কিংবা কাশি, আমারই যেরকম কন্টিনিউয়াসলি কাশি কমছেই না, তো এই টুকটাক সমস্যাগুলো কিংবা গুরুতরও যদি সমস্যা হয়ে যায়, ঔষধিগুলোর কিন্তু কোনো বিকল্প নেই, বিশেষ করে তুলসী এবং মধু। তুলসীর গুণাগুণ আমরা প্রায়ই আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনাদের অনেকের রিকোয়েস্টও পেয়েছি যে মিস করে গেছি, এর থেকে শুনেছি, এই বন্ধুর থেকে শুনেছি। আবার যদি আপনাদের জন্যই যারা মিস করেছেন তুলসীর গুণাগুণ অনেকেই আমরা জানি, তবুও যে কটা অজানা তথ্য রয়েছে আপনাদের জন্যই। তুলসী, যার অর্থ তুলনা নেই। তুলসী সবুজ রঙের গুল্ম জাতীয় একটি উপকারী উদ্ভিদ, যা শরীরের বিভিন্ন কার্যক্রমের সমতা বজায় রাখে এবং মানসিক চাপ সহ্য করতে সাহায্য করে। এছাড়াও তুলসী বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস থেকে শরীরকে রক্ষা করে। এর পাতা কাঁচা চিবিয়ে খাওয়া যায়, অনেকে বেটে রসটা খান। তুলসী পাতার চা বেশ সুস্বাদু। শরীরের জন্য তুলসী পাতার রয়েছে বিশেষ উপকারিতা। ঠান্ডা লাগলে তুলসী পাতার ব্যবহার আশীর্বাদের মতো কাজ করে। গলার সব রকম সমস্যায় তুলসী পাতা ব্যবহৃত হয়। অপরদিকে তুলসী পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো হার্ট ও কিডনির বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করার পাশাপাশি দূর করে মানসিক চাপ। এছাড়াও তুলসী পাতার রস শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী। এর বিশেষ উপাদান মাংসপেশির খিঁচুনি রোধ করতে সহায়তা করে। ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও এসেনশিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা বয়সজনিত সমস্যাগুলো কমায়, বাড়ায় রোগ নিরাময় ক্ষমতা ও স্মরণশক্তি। তুলসী পাতা হলো প্রোফাইল্যাক্টিভ, যা পোকামাকড় কামড়ের ব্যথা ও জ্বলা উপশম করে। তাই তুলসী পাতার রস ত্বকের জন্য খুবই উপকারী। তেলের মধ্যে তুলসী পাতা ফেলে হালকা গরম করে ত্বকে লাগালে ত্বকের যে কোনো সমস্যায় বেশ উপকার পাওয়া যায়। তাই ঘরের বারান্দাতে একটু আলো বাতাস আসলে সেখানে একটি তুলসী গাছ লাগিয়ে দিতে পারেন। সারা বিশ্ব জুড়েই এই গাছটির গুণের জয়কার। নিয়মিত তুলসী পাতার রস খেলে রোগবালাই থাকবে অনেক দূরে। তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন অন্তত একটি করে তুলসী পাতা খান। এবং শহুরে জীবনে এখন যাদের বারান্দা রয়েছে, একটা করে তুলসীর চারাও কিন্তু বারান্দায় আপনি রাখতে পারেন। এটা খুব একটা মানে যদি একটু সামান্য পরিচর্যা করেন তাহলে এটা আর মরে যাবে না বা এরকম না, ওরা আসলে টিকে থাকতে পারে আর কি। পারে, কিন্তু তুলসী খুবই নাজুক গাছ, একটুখানি খুব যে যত্ন নিতে হবে তা নেই, কিন্তু খুব বেশি অত্যাচারও তুলসী সহ্য হয় না, মানে খুব জোরে পাতাগুলো ছিললেন, ডালপালা ভেঙে ওরকম হয় না, যেহেতু খুবই কাণ্ডের খুবই নরম হয়। যাই হোক, অতুলনীয় আসলেই তুলসী। আমরা যেগুলো দেখলামও আজমির, যে প্রতিদিন অন্তত একটি করে হলেন, এর বেশিও খেতে পারেন। মানে তুলসীর কোনো উপকার আছে, বইয়ের কোনো খারাপ দিক নেই আর কি। এবং এই মুহূর্তে আমাদের মানে বিরতির কোনো বিকল্প নেই। একটা বিরতি নেব দর্শক, বিরতির পরে আরো অনেক আয়োজন নিয়ে ফিরছি, সাথে থাকুন। দর্শক, শেষ বিরতির পরে ফিরে এলাম। আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে, যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, শুভ সকাল আরো একবার। শুভ সকাল জানাতে চাই আমাদের আবহাওয়া বালিকা রুবিকেও, এবং রুবি শুভ সকাল জানানোর রিপ্লাই করার পরে আমাদেরকে জানিয়ে দেবে আবহাওয়া সম্পর্কে বিস্তারিত। রুবি, শুভ সকাল। শুভ সকাল রুবি। শুভ সকাল টিনা এবং আজমি, তোমরা দুজন কেমন আছো? ভালোই আছি, মোটামুটি ভালোই আছি। মোটামুটি না, আমি মোটামুটি, ও ভালো আছে। না, মোটামুটি তো আমার থাকার কথা। টিনাও যদি মোটামুটি থাকা শুরু করে তাহলে ইন ফিউচার খুব একটা ভালো হবে না। যাই হোক, চিকনি থাকো এবং ভালো থাকো এবং শুভকামনায়
ওয়েলকাম জানাচ্ছি আপনাকে, যিনি এই মুহূর্তে বসে আছেন আমাদের টেলিভিশনের সেটের সামনে এবং দেখছেন যমুনা টেলিভিশন। আচ্ছা, যাই হোক, নিজের মানে মার্কেটিং, নিজের ব্র্যান্ডিং নিজেই করছি এই কারণে যে আজকে ওয়েদার মোটামুটি আপনার জন্য শুভ হবে। তো শুভ একটা দিন শুভভাবেই শুরু হোক এবং আপনার দিনটি ভালো কাটুক, এই শুভকামনায় আপনাকে বলছি, আপনি যদি সিলেট এবং রাজশাহীতে থাকেন তাহলে মোটামুটি একটু ঝামেলার মধ্যে পড়বেন, কারণ সিলেট আজকে দুপুর 2টো থেকে একদম মেঘলা আকাশ থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন তেমন পাচ্ছেন না। কাজেই সূর্যের সাথে যদি কোনো কন্ট্যাক্ট করা থাকে সেটা দুপুর 2টোর মধ্যেই কমপ্লিট করে ফেলবেন কাজগুলো। আর এছাড়া ময়মনসিংহে রয়েছে বেশ মেঘলা আকাশ এবং দুপুর থেকেই তা থাকছে। আর চট্টগ্রামে এই ঘন্টা থেকে শুরু করে পরবর্তী 10টা পর্যন্ত আর কি, পরবর্তী 2 ঘন্টা পর্যন্ত একদম মেঘলা আকাশ। এছাড়াও রৌদ্রোজ্জ্বল দিন পাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে সবাই। তবে রাতে গিয়ে অর্থাৎ 9টার পর থেকে প্রত্যেকটা বিভাগেরই তাপমাত্রা কিছুটা কমবে এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। সেই সাথে মেঘলা আকাশ থাকছে সব বিভাগের রাতে। এই ছিল, এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে এবং তা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ছিল 9.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 6টা বেজে 41 মিনিটে এবং সেই সূর্য অস্ত যাবে 5টা বেজে 43 মিনিটে। বিভাগীয় শহর ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 25.2, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ 25.4, সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ 24, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা 23.5, সর্বনিম্ন 10.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 26, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী বিভাগ বরিশাল এবং বরিশাল আজকে সর্বোচ্চ তাপমাত্রার সম্ভাবনা রয়েছে 25.5, সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতেই পাচ্ছি। এর পরবর্তীতে রয়েছে সিলেট, সবশেষে সিলেটের খবর জানাচ্ছি 25.2, সেখানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন 12.3 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল ওয়েদার ডিটেলসে। আজমেটিনা, আজকের জন্য এই ছিল ওয়েদার ডিটেলসে এবং শুভকামনা তোমাদের জন্য। আমরা যখন যেই সিচুয়েশনে থাকি না কেন, আমরা যদি একটা কথা ভাবি যে এর চেয়েও অনেকে কষ্টে আছেন, এর চেয়েও অনেক খারাপ আছেন, বা আমি এর চেয়ে খারাপ থাকতে পারতাম, তাহলে জানো বর্তমানটা এত সুন্দর হয় যার কোনো তুলনাই নেই। তোমরা ভালো থেকো। তুমিও ভালো থেকো রুবি, এবং নিশ্চয়ই আমরা ওই তোমার যে শেষ কথাটি এটা আমরা আসলে সবসময় মেনে নিই, এবং এটাই সবচেয়ে ভালো ঔষধ ভালো থাকার। একেবারেই, মানে অনেক বেশি পজিটিভ ভাইব আমাদের মধ্যে ছড়িয়ে যায় যখন এটা ভাবি যে না যথেষ্ট ভালো রয়েছে। তবে এত সব কিছুর মধ্যে আমি একটু রংপুরকে মেনশন করতে চাই যে আজও কিন্তু সর্বনিম্ন রংপুরে 10 ডিগ্রি দেখলাম। তার মানে রংপুরে কিন্তু বেশ ঠান্ডা আজও রয়েছে, যদিও একটু মেট্রোপলিসগুলো মানে ঢাকাতে খুব একটা ঠান্ডা নেই দেখলাম আমরা। আশেপাশে হয়তো চট্টগ্রামেও থাকবে না, কিন্তু দক্ষিণাঞ্চলে যারা রয়েছেন আপনারা কিন্তু যেহেতু বেশ ঠান্ডার প্রকোপ এখনও রয়েছে তাই সাবধানেই থাকবেন। আর বাইরের আমরাও থাকবো না তাও নয়। যাই হোক, আমরা আমাদের পরবর্তী যেটি রয়েছে, অনেক দর্শক আমাদের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন নিজের পাঠানো ছবিটি দেখবে বলে। তো একটু আজকে যে ছবিটি আমাদেরকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে টিপু সুলতান, এবং তিনি তার এই ছবিটির শিরোনাম দিয়েছেন শীতের অতিথি পাখি। চট্টগ্রাম থেকে পাঠানো ছবিটি দেখাবো এবার আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে এই ছবিটির জন্য। এবং যারা যারা ছবি পাঠাচ্ছেন, আরেকটা মাস মানে এই যে জানুয়ারিটা কিন্তু দেখতে দেখতে ব্যাস শেষই হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারি নতুন মাস আসছে। তো ফেব্রুয়ারি যখনই শুরু হবে, জানুয়ারির সবগুলো ছবি 31টা ছবি 31 দিনের আমাদের হাতে থাকবে। আমরা কিন্তু আবার আমাদের জানুয়ারি মাসের ছবি বিজয়ীকে আমাদের মধ্যে আনার চেষ্টা করব। যেরকম আমরা গতকালই দেখলাম শান্তু আমাদের গত 2 মাসের ছবি বিজয়ী ছিলেন। তো অভিনন্দন শান্তুকে আরও একবার। এবং জানুয়ারির যিনি ছবি বিজয়ী হবেন আপনাকেও মানে অগ্রিম অভিনন্দন আর কি। এবং যারা যারা এখনও পাঠাননি, আর 2টো দিন বাকি রয়েছে, 2টো দিনই পাঠাতে পারেন, কে জানে আপনার ছবি হয়তো এ মাসের সেরা ছবি নির্বাচিতও হয়ে যেতে পারে। যেভাবে পাঠাবে আজমির একটু ছোট্ট করে বলে দাও, facebook.com/সকালের বাংলাদেশ কি করে পাঠাবেন? প্রথমে ছবিটি তুলতে হবে, এডিট করা যাবে না, এবং ছবিটি তুলে আপনি আমাদেরকে পাঠাবেন নামটি, একটা শিরোনাম নির্ধারণ করবেন যে কি দেয়া যায় এর নামটি। তারপরে আমাদেরকে facebook.com/সকালের বাংলাদেশ, যেটা টিনা বললো, সেখানে পাঠিয়ে দেবেন। আর পাঠানোর পরে আপনাকে বেশ কিছু পুরস্কারে আমরা পুরস্কৃত করব। প্রথমে আপনাকে অনুরোধ করব আমাদের একটা অনুষ্ঠানে অতিথি হবার জন্য, এবং তারপরে আপনার হাতে তুলে দেবো একটি গিফট হ্যাম্পার। কক্সবাজারে অবস্থিত হোটেল সিগালের পক্ষ থেকে আপনাকে একজন সঙ্গী সহ 2 রাতের
এবং 3 দিনের একটা প্যাকেজ আমরা আপনাদেরকে উপহার দেব এবং আরও অনেক কিছু। নিশ্চয়ই, এবং শুধুমাত্র জায়গার নামটাও কিন্তু মেনশন করে দেবেন, কোথা থেকে তোলা ছবিটি সেটিও কিন্তু আমাদেরকে মেনশন করে জানাবেন। যাই হোক, কথায় কথায় কেটে গেল আজকে 1 ঘন্টা। আজকের মতো আমাদের চলে যেতে হবে, তবে যাওয়ার আগে যেহেতু যমুনার আপনাদের জন্য আয়োজনের কমতি থাকে না, তাই ছোট্ট করে একটু জানিয়ে দিতে চাই কখন কি আয়োজনগুলো বিশেষভাবে দেখতে পাবেন। আপনারা সাথে থাকলে 6টা 30 দেখতে পাবেন বাংলাদেশের প্রথম সরাসরি রান্নার অনুষ্ঠান লাইভ কিচেন। এছাড়াও রাত 8টা 30 দেখতে পাবেন আপনাদের প্রিয় তারকাদের খবরাখবর, সিনেমা কিংবা নাটক বা হলিউড, বলিউড বা ঢালিউডের নিত্য নতুন ঘটনা প্রবাহ নিয়ে লাক্স শোবিজ টুনাইট। রাত 9টা 20 দেখতে পাবেন মাই রিপোর্ট। এছাড়া রাত 11টার সময় দেখতে পাবেন স্যাটারডে নাইট। এছাড়াও প্রতি ঘন্টায় রয়েছে নিউজের সর্বশেষ আপডেট আপনাদেরই জন্য। এবং বিদায় নেবার আগে আপনাদের সবাইকে 8টা 30 সংবাদ সারা দেশ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং নিশ্চয়ই আগামীকালকে আবারও আপনাদেরকে আমরা সাথে পাবো, সঙ্গী হিসাবে পাবো। নিশ্চয়ই আপনি ভালো থাকবেন, নিশ্চয়ই সাবধানে থাকবেন। শুভ সকাল। শুভ সকাল।